বাংলাদেশের দুটি বড় দলের দুজন নেতা গতকাল বেশ তাৎপর্যপূর্ণ দুটি বক্তব্য দিয়েছেন। বিএনপির নেতা তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সর্বোচ্চ বরাদ্দ দিবেন শিক্ষার জন্য। আর জামায়াতের সুপ্রিম লিডার ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন তিনি। এই যে দুইজন নেতা দুইটি ঘোষণা দিয়েছেন, এই দুটি ঘোষণার ওজন কতটুকু, ভার কতটুকু, ধার কতটুকু, আসলে এই কথাগুলোর তাৎপর্য কী? আমরা প্রায় দেখি তারেক রহমান এগুলো বলেন, শিক্ষার জন্য সর্বোচ্চ বরাদ্দ দিবেন, আইন শৃঙ্খলা রক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন, সৌহার্দ্য প্রণয়ন করবেন, ঐক্যবদ্ধ জাতি গঠন করবেন, দুর্নীতিমুক্ত জাতি গঠন করবেন। কিন্তু এই কথা বলেন না যে ভারতের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি, নীতি, পররাষ্ট্র নীতি কী হবে, যেটা মানুষ সবচেয়ে বেশি ক্লিয়ারলি জানতে চায়। এ কথা তারেক রহমানের মধ্যে শোনা যায় না। সীমান্ত হত্যার ব্যাপারে কি হবে এটা বলা যায় না। তিস্তার ব্যাপারে ক্লিয়ার কি হবে তার নীতি এটা বলেন না। এমনিতে বিবিসি প্রশ্ন করছে, বলছেন দেশের মানুষ যা চায় আমি তাই করব। এরপরে জুলাইয়ের গণহত্যার বিচার তিনি কি স্ট্রংলি করবেন কিনা এটা তিনি বলেন না, স্পষ্টভাবে এটার পক্ষে বিপক্ষে কোনো অবস্থান নেন না। বাংলাদেশের রয়ের বা ভারতের যে আধিপত্য এটার ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত নেবেন এটাও তিনি বলেন না। তো মানুষ একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে। এরপরে এই যে বিএনপির শত শত আমাদের মতো সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, এই ব্যাপারে ওনার নীতিমালা কি হবে এটাও তিনি কোনো কিছু বলেন না। আওয়ামী লীগ যে টাকা লুটপাট করে দেশের থেকে পাচার করেছে এসবের ব্যাপারে তার নীতি কী হবে এগুলো তিনি বলেন না। তিনি বলেন শিক্ষার প্রোগ্রাম থাকলে তিনি বলেন সর্বোচ্চ বরাদ্দ দিব। যদি তিনি তরুণদের প্রোগ্রামে যান তখন বলবেন যে তরুণদের বেকারত্ব রোধের জন্য আমরা ব্যবস্থা নিব। যদি শিক্ষকদের প্রোগ্রাম থাকে তখন বলে শিক্ষকদের জন্য সর্বোচ্চ বরাদ্দ দিব, তাদের বেতনকে আমরা নিশ্চিত করব, জীবনযাপনকে সহজ করব। বৃদ্ধদের জন্য যদি প্রোগ্রাম থাকে তখন তারেক রহমান বলে বৃদ্ধদের শেষ জীবন যাতে সুন্দর কাটে আমরা সেই উদ্যোগ নিব। সেটা কি? কোনো কিছুই তার ক্লিয়ার না। ভাষা ভাষা যেখানে যেটা মন চায় সেখানে সেটা বলেন। আমরা যারা যুক্তি খুঁজি না তারা খুশি হয়ে যাই, যারা যুক্তি খুঁজি তারা বিরক্ত হই ক্লিয়ার স্ট্যান্ড না নেওয়ার কারণে। জামায়াত নেতা ডক্টর শফিক বিদেশে আছেন, এখন বিদেশে গিয়ে এখন তিনি সেই কথা বলতেছেন। শীত আসলে বিএনপির নেতারা, জামায়াত নেতারা কিন্তু বিদেশে যায় কালেকশনের জন্য, ঠিক আছে। যাই হোক, এখন সেখানে তিনি আসলে তার নির্বাচনী ইশতেহার অথবা আগামী ভীষণের যে তাদের প্রস্তাবনা এসবের মধ্যে প্রবাসীদের জন্য কোনো আসলে প্রস্তাব আছে কি না সেটা এনশিওর করতে হবে। আপনি যেখানে যান সেখানে যদি সেটা বলেন, মানুষ স্বাভাবিকভাবে আপনাকে সুবিধাভোগী ভাববে। যেখানে যাবেন তাকে জড়িয়ে ধরবেন, এটা সবাই পারে। তবে হ্যাঁ, আপনার বন্যার বিষয়ে আপনার কর্মকাণ্ড, খরার সময় আপনার কর্মকাণ্ড, অভাব অনটনে মানুষের ঘর তোলা নিয়ে আপনার কর্মকাণ্ড, ডক্টর শফিকের কর্মকাণ্ড খুবই প্রশংসিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন আপনি প্রবাসে গেছেন বলে প্রবাসীদেরকে এই কথা বলছেন, দেশে থাকতে প্রবাসীদের জন্য কিছু বলছেন কিনা? আসলেই তো, যেমন আমি তো দেশে আছি, আমি তো স্বীকার করি এই কথা, আমার প্রবাসীদের জন্য আসলে কিছু করার সামর্থ্য নেই। কিন্তু আমি কোনো দিন এই কথা অস্বীকার করতে পারবো না যে প্রবাসীদের কারণে এই দেশের অর্থনৈতিক অবস্থাটা সচল আছে। বাংলাদেশের আনুমানিক বৈধ অবৈধ মিলে প্রায় 1.5 কোটি থেকে 2.5 কোটি প্রবাসী বিদেশে অবস্থান করছে। ধরেন
1.5 কোটি মানুষ প্রতিদিন যদি 100 টাকা করে দেশে পাঠায়, তাহলে 150 কোটি, মানে 150 কোটি টাকা, তাই না? যদি মাসে 1000 টাকা পাঠায় তাহলে 1500 কোটি টাকা, আর মাসে যদি 3000 কোটি টাকা পাঠায় 4500 কোটি টাকা। আরও বেশি পাঠায়, কিন্তু আমি জাস্ট 3000 টাকা পাঠায় নাকি একটা বিদেশে থাকা লোক, কমপক্ষে 10,000 টাকা পাঠায়। তাহলে বুঝেন প্রবাসীরা এই যে অভাবে অনটনে, বন্যা খরায় দুর্যোগে অনটনে, দুর্যোগে দুর্বিষহ অবস্থায় যখন দেশ পড়ে, যত কথাই বলেন এই প্রবাসীরাই দেশকে টেনে তোলে শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত তারা অবহেলিত হয়, তারাই অপমানের শিকার হয়। এয়ারপোর্টে তাদের সাথে যেই আচরণ করে ট্রাভেলিং পুলিশ বিশেষ করে, হ্যাঁ, বা আপনার মাইগ্রেশন পুলিশও বলতে পারেন, এটা বিস্ময়ক, আশ্চর্যজনক। মর্যাদা পায় কে? গার্মেন্টসের ব্যবসায়ীরা। কারণ কি? তার টাকা আছে, অথচ সে টাকা পাচার করে। আপনি একে আজাদ বলেন, চ্যানেল 24 এর মালিক হামিম গ্রুপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা ছিল না, রেনেসা গ্রুপের, চোর, স্ট্রেট কাট চোর, পাচারকারী, অর্থ পাচারকারী সে। আর এই দুটার নাম আমি সুনির্দিষ্টভাবে জানি, তারা অর্থ পাচারকারী। হাসিনা তো আছে, এদের গুরু হাসিনা, এদেরকে মর্যাদা দেয়, অথচ একজন প্রবাসীকে কোনো সমস্যায় পড়লে একটু এগিয়েও যায় না, সেই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না, সেই ব্যাপারে কথা বলছে না, সংসদে আসন নিশ্চিত করবে। বাস্তবসম্মত কথা বলেন, উড়া দুড়া ঠুনকো কথা বললে মানুষের কাছে হাত হালকা হয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে ধরেন জামায়াতের একজন সুপ্রিম লিডার, তিনি সুপ্রিম লিডারই তো বলা যায় না, আমির, সব ক্ষমতা আমিরের। তার পেছনে ঘুরবে বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েসে ভেলে ইংলিশ, বিবিসি ইংলিশ, হ্যাঁ, ফক্স, সৌদি গ্যাজেট, মিশরের আল আহরাম, চায়না টুডে, এইসব টেলিভিশন চ্যানেল তার পেছনে ঘুরবে। সে ওই খালেদ মহিউদ্দিনের ইউটিউবে গিয়ে বসে থাকে, তো সেখানে হাসতে হাসতে সাইজ অপমান করে দেয়, ঠিক আছে? অথচ একই অবস্থায় মির্জা ফখরুলেরও একই অবস্থা, তারেক রহমানেরও একই অবস্থা। বাংলাদেশে আসলে নেতৃত্ব সংকটে ভুগতেছে। দ্য লিডারশিপ ফিলিংস, হাউ হি ক্যান আপরাইজ দ্য কান্ট্রি ফিলিংস, স্টেট ফিলিংস, কীভাবে করবে এটা? তার মর্যাদা বাড়ানোর মাধ্যমেই সে দেশের মানুষের মর্যাদা বাড়াবে। সেও সাক্ষাৎকার দেয় কি আনন্দবাজার পত্রিকাকে, সে সাক্ষাৎকার দেয় ওই বিবিসি বাংলা, ওটা একটা টাউট পত্রিকা না, ভারতীয় আধিপত্যবাদ পন্থী পত্রিকা। ও মির্জা ফখরুল একটা এই সময়কে পত্রিকা দেয়, অথচ বাংলাদেশের চ্যানেলগুলো আমার দেশ পত্রিকা খুঁজে তারে পায় না, সেই ইন্ডিয়ান পত্রিকারে, এটা থার্ড ক্লাস, সেটারে সে আবার জামাতের বিরুদ্ধে বদনাম করে ওই চ্যানেলে গিয়ে, রুমিন ফারহানার মতো। এগুলো এক কোরআন তো শয়তান, ওদের জন্য বদদোয়া করবেন, বদদোয়া আল্লাহ লাগাই দেয়। কিন্তু এই যে সেনা সদস্যদের জন্য একদিন বদদোয়া করছিলাম না, আল্লাহ ঠিকই লাগাই দিছে। এই যারাই ঠুমকা কথা বলে, দেশকে ছোট করে, এই যে মির্জা ফখরুলের মতো, রুমিন ফারহানা যেরকম আজতক বাংলাকে সাক্ষাৎকার দিয়ে কলকাতায় বাংলাদেশের মানুষকে ছোট করেছে, এদেরকে যেন, এদের পরিণতি যেন আল্লাহ আমাদের সামনে দেখায়, খুশি করে আমাদেরকে। নালত নালত নালত, ক্ষমা নাই, নাহলে তো এদের জন্য ক্ষমা নাই আসলে। যারা জ্ঞানী, বুঝে শুনে, হ্যাঁ, দেশের ক্ষতি করে, তাদের তো আসলে ক্ষমা করে আল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।